দুপুর 12টা বাজে। কেয়া এখনো গভীর ঘুমে আচ্ছন্ন। কেয়ার শাশুড়ি সালমা বেগম আসলো কেয়াকে আগে ডাকার জন্য। বৌমা, ওঠো। বৌমা, অনেক বেলা হয়েছে। কয়েকবার ডাক দেওয়ার পরও কোনো সাড়া শব্দ মিলছে না। এবার বিছানার পাশে বসে কেয়াকে হালকা ধাক্কা দিয়ে বলল, ওঠো বৌমা, নাস্তা করে নাও। এত বেলা করে ঘুমালে শরীর খারাপ করবে তো। কেয়া ঘুম থেকে উঠে বিছানায় বসে বলল, আপনার সমস্যা কি? প্রতিদিন আপনি আমার কাঁচা ঘুমটা ভেঙে দেন কেন? বৌমা, এখন 12টারও বেশি বাজে। তা 12টার বেশি বাজলে সমস্যা কি? এত বেলা করে ঘুমানো তো ঠিক না। 2-3টার আগে ঘুম থেকে ওঠার অভ্যাস আমার নেই, বুঝলেন? তাই জ্ঞান না দিয়ে আপনার কাজে আপনি যান। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি ঘুমাও, আমি যাচ্ছি। বলেই বিছানা থেকে নেমে উঠে রুম থেকে বের হয়ে গেল। যত সব ডিসগাস্টিং, ঠিকভাবে একটু ঘুমোতেও পারলাম না। বিছানা থেকে উঠে কেয়া ওয়াশরুমের দিকে চলে গেল। কেয়া রুম থেকে বের হয়ে ওয়াশরুমের সামনে আসতে ধপাস করে পড়ে গেল ওয়াশরুমের সামনে। মা গো, বাবা গো বলে চিৎকার করতে লাগলো। ভাবি চিৎকার শুনে রুম থেকে দৌড়ে ছুটে আসলো জেনি। কেয়াকে ধরে তোলার চেষ্টা করতে করতে বলল, ভাবি কি হয়েছে? ওয়াশরুমের সামনে পড়লে কিভাবে? কেয়া কান্না করতে করতে বলল, এত প্রশ্ন না করে আগে আমাকে ধরে তোলো, তারপরে বলছি কিভাবে পড়লাম। জেনি অনেক কষ্ট করে কেয়াকে টেনে তুলল। কেয়া বলল, এখন আমাকে বিছানায় নিয়ে শুইয়ে দাও, আমার কোমর মনে হয় ভেঙে গেছে গো। জেনি অনেক কষ্ট করে কেয়াকে দুহাত দিয়ে ধরে রুমের ভেতরে নিয়ে গেল। মেয়ে কোমরে ব্যথা পেয়েছে। এই খবর শুনে ছুটে আসলো রহিম মুন্সি। বিছানার পাশে বসে কেয়ার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। কেয়া কাঁদো কাঁদো গলায় বলল, আব্বা, আমি আরো 2 ঘন্টা আগে কোমরে ব্যথা পেয়েছি। তোমাকে ফোন করার সাথে সাথে তুমি 5 মাইল দূর থেকে ছুটে এসেছো, কিন্তু আমার শাশুড়ি 5 সেকেন্ডের পথ পাড়ি দিয়ে ওই রুম থেকে এই রুমে আমাকে এখনো দেখতে আসেনি। আব্বু, তোমার মেয়ের জামাই অনেক অফিস, এতই ব্যস্ত এতই ব্যস্ত, আমি ব্যথা পেয়েছি শুনেও আমাকে দেখতে আসেনি। আমি মরলেও মনে হয় দেখতে আসতো না। আহা মা, তুই মরার কথা কেন বলছিস? আমি বুঝতে পারছি তোর মনের কষ্ট, কিন্তু আমার মনে একটা প্রশ্ন, তোর শাশুড়ির সাথে তোর কিসের শত্রুতা? আব্বা, আমার ঘুম সে দেখতে পারে না, খাওয়া দেখতে পারে না, মাঝে মাঝে আমি ওয়েস্টার্ন ড্রেস পরি সেটাও দেখতে পারে না। এত নার মধ্যে থাকাটা তো তোর জন্য কষ্টকর হয়ে যাবে রে মা। এখন আমি কি করব সেটা তুমি আমাকে বলো। শোন, তোকে আমি কিছু বুদ্ধি দেই, দেখবি সব লাঠির মতো সোজা হয়ে গেছে। কেয়ার কানের কাছে মুখ নিয়ে কেয়ার বাবা জমির উদ্দিন কুবুদ্ধি দিতে লাগলো। কেয়া সব কুপরামর্শ গ্রহণ করার পর বলল, আব্বু, তুমি কয়েকটা দিন আমার বাসায় থাকো না, আমি একা সবকিছু পারবো না, তোমাকে কিছু করতে হবে। আচ্ছা, তুই যখন বলছিস তখন কয়টা দিন তোর বাসায় থাকি, তারপর দেখবি আমি কিভাবে কইয়ের তালে কই ভাজি। তুই বস, আমি তো শাশুড়ির সাথে দেখা করে আসি। রহিম মুন্সি রুম থেকে বের হয়ে গেল। ড্রয়িং রুমে বসে সালমা বেগম বসে টিভি দেখছিল। এমন সময় রহিম মুন্সি ড্রয়িং রুমে প্রবেশ করলো। সালমা বেগম ছেলের শ্বশুরকে দেখে হাসি মুখে বলল, আরে বিআই সাহেব যে, কখন আসলেন? বসেন বসেন। রহিম মুন্সি পাশের সোফায় বসে রহস্যময় হাসি হাসতে হাসতে বলল, বিআই সাহেব, আপনার ছেলের বউ কোমর ভেঙে বিছানায় পড়ে আছে, আর আপনি আরামসে বসে টিভিতে গান বাজনা দেখছেন। সালমা বেগম মুচকি হেসে বলল, বিআই সাহেব, আপনার মেয়ে আসলে খুব ভালো অভিনয় করতে জানে, তাই তো বৌমার বাস্তব অভিনয় না দেখে টিভিতে নায়ক নায়িকার অভিনয় দেখতে চলে আসলাম। সালমা বেগমের মুখে এমন কথা শুনে রহিম মুন্সি উত্তেজিত হয়ে দাঁড়িয়ে বলল, কি সব আবল তাবল বলছেন বিআই সাহেব? আপনি তো দেখছি আমার মেয়েটাকে খুব জ্বালাচ্ছিলেন। আহা বিআই সাহেব, রাগ না করে প্রমাণ দেখতে চাইলে প্রমাণ দেখাবো। আপনার মেয়ে সত্যি কি কোমরে ব্যথা পেয়েছে নাকি অভিনয় করছে? মানে মানে যদি জানতে চান তাহলে চুপচাপ এখানে বসে থাকুন, কোনো কথা বলবেন না। রহিম মুন্সি সোফার উপরে বসে পড়ল। চিৎকার দিয়ে সালমা বেগম বলল, বৌমা, ও বৌমা, কোথায় গেলে? দেখে যাও, তোমার বাবা কেমন যেন করছে, তাড়াতাড়ি আসো। রহিম মুন্সি সালমার কথার কোনো আগাগোড়া বুঝলো না। কেয়া দৌড়ে এসে ড্রয়িং রুমের ভেতরে ঢুকে বাবার পাশে বসে অস্থির হয়ে বাবার পিঠে বুকে গলায় মাথায় হাত দিয়ে বলল, কি হয়েছে বাবা তোমার? অস্থির না হয়ে বৌমা, তুমি তোমার বাবার জন্য 1 গ্লাস পানি নিয়ে আসো। খেয়ে আবার দৌড়ে ড্রয়িং রুম থেকে বের হয়ে গেল। সালমা বেগম পাশে বসে বলল, বেয়াই, বুঝতে পেরেছেন আপনার মেয়ে কতটা অভিনয় জানে? আপনার মেয়ের কোমরে কিচ্ছু হয়নি, হালকা পরে একটু ব্যথা পেয়েছে হয়তো। বুঝতে পারলো তার মেয়ে নাটক করছে এবং তার বেআইন অত্যন্ত চালাক একজন মহিলা। কেয়া পানি নিয়ে দৌড়ে এসে বাবাকে বলল, বাবা পানি খাও। রহিম মুন্সি দাঁড়িয়ে বলল, চল রুমের ভেতরে চল। কেয়া অবাক হয়ে বলল, আব্বা, তোমার কি হয়েছিল? এখন কি ভালো লাগছে? সালমা বেগম মুচকি হাসতে হাসতে বলল, বৌমা, তোমার বাবার কিছু হয়নি। তোমার যেমন মাঝে মাঝে ঘোড়ারোগ হয়, তোমার বাবারও তেমন ঘোড়ারোগ আছে আর কি। রহিম মুন্সি কেয়ার হাত ধরে টেনে ড্রয়িং রুম থেকে বের হয়ে গেল। সালমা বেগম মুচকি মুচকি হাসছে। কেয়াকে টান দিয়ে বারান্দার কাছে নিয়ে বলল, তোর কোমর ব্যথা কি মুহূর্তের মধ্যে হাওয়া হয়ে গেল? বাবার মুখে এমন কথা শুনে কেয়া কিছুটা থতমত হয়ে গেল। আমতা আমতা করে বলল, না মানে আব্বা, না মানে না মানে করিস না। আমার মনে হয় তুই বুদ্ধির কারণেই তুই বারবার তোর শাশুড়ির কাছে হেরে যাস। তোর শাশুড়ি তো আমাকে প্রমাণ করে দিল যে তুই নাটক করছিস। ধরা তাহলে খেলাম আব্বা,
এখন কি করব আব্বা? তোমার জামাইও তো তার মায়ের কথা মতো চলে। দাঁড়া দেখি কি করা যায়। এইভাবে বারবার হারা যাবে না। রহিম মুন্সি ভাবতে ভাবতে বলল, পেয়ে গেছি, নতুন বুদ্ধি পেয়ে গেছি। কি বুদ্ধি আব্বা? এই বুদ্ধি যদি মাসের 4-5 দিন প্রয়োগ করতে পারিস তাহলে দেখবি তোর শাশুড়ি তোর উপর আর কিছু বলতে পারবে না, তোকে সকাল সকাল ঘুম থেকে আর জাগাতে আসবে না। তারপর নতুন আইডিয়ার কথা কেয়ার সাথে শেয়ার করতে লাগলো। বারান্দার আড়ালে দাঁড়িয়ে সালমা বেগম বাপ ও মেয়ের সব কথা শুনতে লাগলো। রাতে অনেক রহিম মুন্সি ও সালমা বেগম একসাথে খাবার টেবিলে খেতে বসলো। কেয়া সবাইকে খাবার পরিবেশন করছে। অনেক বলল, আম্মা জেনিকে ডাক দাও। সালমা বেগম বলল, জেনির পেট ব্যথা করছে, ও একটু পরে খাবে। বোমা তুমি আমাদের সাথে বসো। না আম্মা, আপনারা খান, আমি জেনিকে নিয়ে পরে খাবো। সবাই খাওয়া শুরু করলো। এমন সময় কারেন্ট চলে গেল। কি ব্যাপার, হঠাৎ কারেন্ট চলে গেল কেন? রহিম মুন্সি বলল, ইদানিংকালে একটু কারেন্ট বেশি যাচ্ছে মনে হয়। বেয়াই চিন্তা করবেন না, লোডশেডিং বেশি সময় থাকবে না। আমার তো মনে হয় 2-1 মিনিটের মধ্যে কারেন্ট চলে আসবে। সালমা বেগমের কথা শেষ না হতেই কারেন্ট চলে আসলো। সালমা বেগম মুচকি হাসতে হাসতে বলল, দেখেছেন বেয়াই, যেমন বললাম তেমনই হলো। সবাই হাসি খুশি ভাবে খেতে লাগলো। রহিম মুন্সি পানির গ্লাস হাতে নিয়ে পানি পান করা শেষে পানির গ্লাস টেবিলের উপর রাখতেই তার পেটের ভেতরে মোচড় মারলো। রহিম মুন্সি মনে মনে বলল, কি ব্যাপার, হঠাৎ পেটের ভেতর এরকম মোচড় মারলো কেন? বেচারা ভাববার সময় আর পেল না। খাবার টেবিল থেকে উঠে দৌড়ে ওয়াশরুমের দিকে চলে গেল। কি হলো বেয়াই, হঠাৎ কি বেগ পেল নাকি? এদিকে রহিম মুন্সি ওয়াশরুমে যায় আর আসে। এমন সময় একটা অবস্থার সৃষ্টি হলো। 1 ঘন্টার মধ্যে 8 বার তার পাতলা পায়খানা হয়েছে। শেষবার ওয়াশরুম থেকে বের হয়ে মাথা ঘুরে ফ্লোরে পড়ে গেল। পড়ে যাওয়ার শব্দ শুনে কেয়াও অনেক দৌড়ে আসলো। কেয়া তো আব্বা আব্বা বলে কান্না শুরু করে দিল। অনেক শ্বশুরকে কোলে নিয়ে ছুটলো হাসপাতালের দিকে। সালমা বেগম রুম থেকে বের হয়ে এমন দৃশ্য দেখে মুচকি মুচকি হাসতে হাসতে সেও চলে গেল হাসপাতালের দিকে। হাসপাতালের বেডে শুয়ে আছে রহিম মুন্সি, শরীরে সেলাইন চলছে। বেডের পাশে দাঁড়িয়ে আছে কেয়া, সালমা বেগম ও অনিক। এমন সময় একজন নার্স এসে রহিম মুন্সির শরীর অবস্থা জানতে চেক করতে লাগলো। তারপর প্রেসক্রিপশনে আরো কিছুটা ঔষধ যোগ করে বলল, এই ওষুধগুলো নিয়ে আসুন এবং ওনাকে খাইয়ে দিন, ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবে। এমন সময় রহিম মুন্সির জ্ঞান ফিরল। কেয়া কান্না করতে করতে বলল, আব্বু তুমি সুস্থ হয়ে যাবে, তোমার কিচ্ছু হবে না। অনেক প্রেসক্রিপশন নিয়ে ঔষধ আনতে বাহিরে চলে গেল। বেয়াই এখন আপনার কেমন লাগছে? হাসপাতালের বেডে শুয়ে কেমন লাগছে সেটা আপনাকে আমি কিভাবে বোঝাবো? আমার মতো যদি আপনার অবস্থা হতো তাহলে আপনি বুঝতেন। সালমা বেগম মুচকি হেসে বলল, আপনারা তো চেয়েছিলেন আপনার এখন যে অবস্থা হয়েছে আমারও সেরকমই অবস্থা হোক, কিন্তু আমার ভাগ্য ভালো, আপনাদের কুপরামর্শ আমি শুনে ফেলেছি। এমন কথা শুনে বাবা মেয়ে দুজনে চমকে উঠল। বেয়াই আমার পানির গ্লাসের মধ্যে জামাল গোটা মিশিয়ে দিলেন। আমি কি করলাম? জেনিকে খাবার টেবিলে আসতে নিষেধ করলাম, ইশারা দিয়ে কারেন্ট বন্ধ করে দিতে বললাম। সেই সুযোগে পানির গ্লাসটা আপনার সাথে বদল করে নিলাম। আপনার পানিতে মেশানো জামাল গোটা আপনিই খেলেন, যার ফলাফল টয়লেট করতে করতে আপনি শেষ। রহিম মুন্সি লাফ দিয়ে উঠে বসলো, দুহাত জোর করে বলল, বেয়াই আমার ভুল হয়েছে, আপনার বুদ্ধির কাছে তো আমি ফেল। আমি কান ধরে বলছি কোনোদিনও আর আপনার বিরুদ্ধে কোনো কুবুদ্ধি করব না। আর কেয়া, আজ থেকে তো শাশুড়ি মতো হওয়ার চেষ্টা করবি, শাশুড়ি যেরকম বলবে সেরকম ভাবে চলার চেষ্টা করবি। আচ্ছা আব্বা, আমি আমার ভুল স্বীকার করছি। আম্মা আপনি আমাকে ক্ষমা করে দিন, আমি আর কোনোদিনও আপনার পেছনে লাগতে আসবো না। সালমা বেগম মুচকি হাসি দিয়ে বলল, ঠিক আছে, এবার মতো তোমাদের ক্ষমা করে দিলাম। প্রিয় ভিউয়ার্স, হেরে গেল কুবুদ্ধি বাবা মেয়ের ষড়যন্ত্র, জিতে গেল বুদ্ধিমান শাশুড়ি। ক্ষমা মহত্বের গুণ, হয়তো সেই কারণেই বাবা মেয়ে অন্যায় করেও ক্ষমা পেয়ে গেল অনেকের মায়ের কাছে। গল্পটি যদি ভালো লাগে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। গল্পটি রচনায় ফেরদৌস অপু, প্রযোজনায় মঞ্জুর মোর্শেদ, পরিচালনায় রেজাউল কবির চৌধুরী।